আসসালামু আলাইকুম, শুভ নববর্ষ। স্বাগত জানাচ্ছি আরটিভির সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি নুসরাত জাহান রাকা। 1432-এর অবসানে বাংলা বর্ষপঞ্জিতে যুক্ত হলো নতুন বছর 1433। সব ভয়কে উপেক্ষা করে এবার ছায়ানটের বর্ষবরণের মূল ভাবনা চিত্ত জেথা ভয়শূন্য, উচ্চ জেথা শির। বছরের প্রথম সূর্যকে স্বাগত জানাতে ভোর থেকেই সর্বস্তরের মানুষের ভিড় জমে রমনা বটমূলে। সম্প্রীতির বন্ধন অটুট রাখার মানবিক প্রত্যয়ে মুখর হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ। নববর্ষ বরণের খবর জানাচ্ছেন সাদিয়া কানিজ, ছবি তুলেছেন স্বপন দেওয়ান। সবুজ পাতার আড়ালে ভোরের স্নিগ্ধ সোনালী সূর্য সবে মুখ তুলেছে। রমনার বটবৃক্ষের ছায়াতলে প্রভাতীর প্রথম আলো ছুঁয়ে সুরের মূর্ছনায় রমনা বটমূলে নতুন বছরকে স্বাগত জানালো ছায়ানট। রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, লালন সাঁই ও লোকগানের সুরে মুখর হয়ে ওঠে চারদিক। দেশপ্রেম, মানবপ্রেম আর প্রকৃতিপ্রেমের গানে মুগ্ধতা ছড়িয়ে পড়ে রমনা জুড়ে। গান সার্বজনীন। এই আনন্দ উৎসবে সামিল সব শ্রেণী পেশার মানুষ গেয়ে ওঠেন সমবেত কণ্ঠে। আমরা চাই সব দেশে সব জায়গায় শান্তি আসুক, সম্প্রীতি আসুক এবং নতুন বছরে যেন আমরা সবাই ভালোভাবে বেঁচে থাকতে পারি। সবাইকে নতুন বছরের সাদর আমন্ত্রণ জানাই। সবাই সুখ শান্তি ভরে উঠুক, দেশের কল্যাণের জন্য কামনা করি। শুভ নববর্ষ, নতুন বছরের প্রত্যাশা, সব মানুষ যেন নতুন করে সবকিছু করতে পারে, সবাই যেন ভালো থাকে। এখানে এসে আমার খুবই ভালো লাগছে। সবার পথ যখন মিলে যায় রমনা বটমূলে, বর্ষবরণের আয়োজন রূপ নেয় বর্ণাঢ্য মহোৎসবে। বাঙালি সংস্কৃতির সঙ্গে পরিচিতির জন্য বর্ষবরণ অনুষ্ঠানে হাজির নতুন প্রজন্মের কচিকাচারাও। পৃথিবীর সমস্ত জায়গা যেখানে যুদ্ধ বিধ্বস্ত, সে যুদ্ধ থেমে যাক, ভালো বছর কাটুক, এটাই প্রত্যাশা। আসলে জাতিভেদ না থাকে, সবাই নির্বিশেষে সমান একটা বৈষম্য বিরোধী একটা হয় রাষ্ট্র আর কি পেতে পারে। এটা শুধু বাঙালির একটা ঐতিহ্য নয়, এটা বাঙালির একটা সংহতি এবং ঐক্যের প্রতীক। সূর্যোদয়ের আলো যেভাবে প্রকাশিত হয়, মানুষের জীবনের সব সৌন্দর্যগুলো যেন এইভাবে প্রকাশিত হয়। নতুন বছরে জরাজীর্ণতা আর গ্লানি ভুলে ধরণী সেজে উঠবে নতুন রূপে। ভীতিহীন সমতার সমাজ গড়ার প্রত্যয় ছিল বটমূলে সমবেতদের। এরকম গানের পরিবেশ আসলে সবাইকেই মুগ্ধ করে, তো আমাকেও মুগ্ধ করছে, যেহেতু প্রথমবার এসেছি আরো বেশি মুগ্ধ করছে। সব ধর্মের লোকে একসাথে একটা আনন্দ করার এই একটা সুযোগ। পুরনো বছরের গ্লানি, যত ধুলো ময়লা সব পরিষ্কার হয়ে যেন নতুন বছরে আমরা নতুনের আগমনকে করতে পারি, এটাই আমার প্রত্যাশা। নতুন বছরে বাংলাদেশ সহ গোটা বিশ্বে সব ধরনের যুদ্ধ আর সহিংসতা থেমে যাক, জাগ্রত হোক সবার মূল্যবোধ, এমন বার্তায় দিলেন ছায়ানটের গুণীজনরা। এখন আমরা একটা ক্রান্তিকাল পেরিয়ে এমন একটা শ্বাস নেবার একটা পরিস্থিতিতে এসেছি, প্রত্যেকে মানুষ আজকে বোঝাই যায় যে তাদের বাঁধ ভেঙে গেছে। পহেলা বৈশাখ বাঙালির চিরন্তন সংস্কৃতির ধারক বাহক। এই ঐতিহ্য যেন কালের স্রোতে হারিয়ে না যায়, এমন চাওয়া সবার। সাদিয়া কানিজ, আরটিভি, ঢাকা। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা থেকে বের হয় ঐতিহ্যবাহী বৈশাখী শোভাযাত্রা। এটি রাজধানীর শাহবাগ ঘুরে আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়ে শেষ হয়। শোভাযাত্রার ছোট বড় সবাই অংশ নেন। বাংলা বছরের প্রথম দিনকে বরণ করতে ঢল নামে মানুষের। অনেকেই জানান নতুন বছরে তাদের প্রত্যাশার কথা। বিশেষ নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে শোভাযাত্রাটি শেষ হয়। বেশ কয়েকদিনের কর্মযোগ্য রাত দিন শোভাযাত্রাটিকে দর্শক, এ বিষয়ে আরও জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে যুক্ত হচ্ছেন শাকিলা করিম। শাকিলা, শোভাযাত্রার শেষে উৎসবমুখর পরিবেশের কথা আমাদের জানাবেন। ধন্যবাদ রাকা, আপনাকে শুভ নববর্ষ। বাংলা বর্ষপঞ্জির এই প্রথম দিনটি কিন্তু বাঙালিদের কাছে বরাবরই খুব আবেদনের, খুব ভালোবাসার, এবং সেই ভালোবাসার বহিঃপ্রকাশের একটি বড় অংশ উদযাপিত হয় কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই চারুকলা অনুষদের সামনে। একটি বৈশাখী শোভাযাত্রা কিছুক্ষণ আগে অনুষ্ঠিত হয়েছে। এটি বিভিন্ন নামে ছিল, অতীতে আনন্দ শোভাযাত্রা, মঙ্গল শোভাযাত্রা, নানা নামে থাকলেও এবার সেটি আনন্দ শোভাযাত্রা নামে, বৈশাখী শোভাযাত্রা নামে এটি উদযাপিত হয়েছে এবং এখনো এটি চলছে। কিছুক্ষণ আগেই চারুকলা
একটি এই এখানকার আয়োজিত যে শোভাযাত্রাটি ছিল সেটি এখন প্রদক্ষিণ করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বরের ওই দিকটা থেকে, শহীদ মিনারের ওদিক থেকে ঘুরে, এরপরে বাংলা একাডেমির সামনে থেকে ঘুরে তারপরে এখানে এসে শেষ এখনো সেই শোভাযাত্রাটি চলছে। তো সবকিছু মিলে এই আনন্দ রঙিন এই শোভাযাত্রাটিকে রঙিন করে তোলার জন্য এখানে দেখতেই পাচ্ছেন নানা পোশাকে, নানা রঙের পোশাকে এখানে কিন্তু সবাই এসে জড়ো হয়েছেন এবং ছোট বড় সবাই মিলে এখানে খুব আনন্দ উদযাপন করছেন। আমি এখন কয়েকজনের সাথে কথা বলবো, আপনাদের কাছে জানতে চাইবো যে এবারে শোভাযাত্রা কেমন লাগছে, কখন এসেছেন এবং এবারের আয়োজন অন্যান্য বারের তুলনায় কোনো পরিবর্তন আছে কিনা? হ্যাঁ, এবার তো অনেক পরিবর্তন। আসলে আমার ঢাকায় এটা প্রথম হচ্ছে শোভাযাত্রা নববর্ষ উপলক্ষে, আর আমাদের অনেক ভালো লাগতেছে। সব ফ্রেন্ডরা মিলে আমরা এই সময়টা একসাথে হতে পারি। আর সবাইকে শুভ নববর্ষ। যেমনটি শুনছিলেন রাকা, যে এখানে আসলে এই দিনটিকে ঘিরেই সবাই কিন্তু এখানে জড়ো হয়, কারণ আসলে বাঙালি কিন্তু উৎসব প্রিয় জাতি। তাদের ভিতরে আসলে কোনো শুধুমাত্র উপলক্ষ লাগে উৎসব বা আনন্দকে উদযাপন করার জন্য, এবং এই যে উৎসব একটি বড় উৎসব বলা চলে পহেলা বৈশাখ বাঙালিদের জন্য, এবং এই পহেলা বৈশাখ উদযাপনে কোনো কার্পণ্যই কিন্তু রাখছে না। দেখতেই পাচ্ছেন নানা বয়সী মানুষ, ছোট বড় বয়স্ক সবাই কিন্তু এসেছেন এখানে, সবাই সবার সাথে আনন্দ ভাগাভাগি করে নিতে। এবং আসলে এই পহেলা বৈশাখটিকে আসলে কোনো রঙে কিন্তু বেঁধে রাখা যায় না, বিভিন্ন রঙে নানা রঙের পোশাকে এখানে সবাই এসেছেন এবং সবাই হাসি মুখে প্রিয়জনের সাথে সুন্দর মুহূর্তটিকে বন্দি করছেন মোবাইলের সেলফি ক্যামেরায়। তো এবং এখানে আরেকটি বিষয় বলে রাখি যে সবকিছু মিলে এখানে যে এত মানুষের সমাগম, তারপরও এখনো পর্যন্ত কোনো অনাকাঙ্ক্ষিত বা বিশৃঙ্খল কোনো ঘটনা ঘটেনি। সকাল থেকেই আমরা যখন এখানে এসেছিলাম শোভাযাত্রার আগে প্রস্তুতি দেখার জন্য, প্রস্তুতিতেও দেখেছি যে প্রচুর সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখানে নিয়োজিত ছিলেন। এবং এরপর এই আসলে চৈত্র মাস যেহেতু শেষ, পহেলা বৈশাখ চলে এসেছে, এই গরম কাঠফাটা গরম কিন্তু সকাল থেকে অনুভূত হচ্ছে। তো সব কিছু মিলে এই রঙিন আয়োজনটা আসলে কোনো কিছু দিয়ে আসলে বেঁধে রাখা যায়নি বাঙালি মানুষকে, বাঙালির উৎসব প্রিয় মানুষকে। এবং এই উৎসব মুখর পরিবেশ আজকে সারাদিন চলবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই চারুকলা অনুষদ তো বটেই, বাংলাদেশের সমস্ত জায়গায় এই রঙিন উৎসবটিকে আরো রঙিন করে, আরো বর্ণিল করে আনন্দময়ভাবে সবাই উদযাপন করছে। এবং পরবর্তীতে সংবাদে যুক্ত হয়ে আমি আসলে চারুকলার আরো বেশ কিছু উৎসব রয়েছে, অনুষঙ্গ রয়েছে, সেগুলো বিষয়ে জানাতে পারবো। রাকা, ধন্যবাদ শাকিলা। পহেলা বৈশাখ উদযাপনের আরো খবর জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। শুভ নববর্ষ সাইফুল, চট্টগ্রামে নতুন বর্ষ উদযাপনের সর্বশেষ খবর জানান আমাদের। জি রাকা, আপনাকে শুভ নববর্ষ এবং একই সাথে আপনার মাধ্যমে কিন্তু আসলে দেশবাসীকেও জানাতে শুভ নববর্ষের শুভেচ্ছা। এবং একই সাথে বলতে চাচ্ছি আসলে চট্টগ্রামে কিন্তু আসলে শুভ নববর্ষ পয়লা বৈশাখ এটি কিন্তু আসলে খুবই উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে কিন্তু আসলে পালন করা হচ্ছে। চট্টগ্রামের বেশ কিছু জায়গায় কিন্তু আসলে এই উৎসবটা হয়ে থাকে। তারই ধারাবাহিকতায় আজকেও কিন্তু নগরীর সিআরবির শিরিষতলা এবং ডিসি হিল পালন করতেছে এবং একই সাথে পতেঙ্গা সমুদ্র সৈকতও কিন্তু পালন করা হচ্ছে। সকাল থেকেই কিন্তু নগরের সিআরবি শিরিষতলায় কিন্তু 2 দিন ব্যাপী অনুষ্ঠান হয়ে থাকে প্রতি বছরের মতো। এবারও হলো, গতকালকে হয়েছিল বর্ষ বিদায় এবং আজকে হচ্ছে বর্ষ বরণ অনুষ্ঠান। এখানে কিন্তু বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতা কর্মীরা কিন্তু আসলে এসেছে এবং তারা কিন্তু সকাল থেকেই এখানে কিন্তু সকাল 6টা থেকে অনুষ্ঠান শুরু হয়েছে এবং এখানে সকাল 6টা থেকে নাচ গান নৃত্য বিভিন্ন ধরনের অনুষ্ঠানের মধ্যে দিয়ে কিন্তু আসলে পয়লা বৈশাখ উদযাপন করছেন। এবং একই সাথে ডিসি হিলও কিন্তু আসলে এই পয়লা বৈশাখ উদযাপিত হচ্ছে এবং এই দুটি অনুষ্ঠানে কিন্তু উপস্থিত থাকার কথা রয়েছেন প্রধান অতিথি হিসেবে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। তিনি এখনো এসে পৌঁছায়নি, তিনি আসলে হয়তো অনুষ্ঠানটা আরেকটু জমজমাট হবে। তবে সকালেই কিন্তু নগরীর সার্কেট হাউস থেকেই বের হয়েছিলেন শোভা রেলি। এর পরেই কিন্তু আসলে সবাই যার যার মতো করে এই অনুষ্ঠান পালন করছেন এবং একই সাথে সিএমপির পক্ষ থেকে কিন্তু বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে এই পয়লা বৈশাখকে ঘিরে, যাতে কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই জন্য কিন্তু তারা কড়া নিরাপত্তার ব্যবস্থা
ব্যবস্থা করেছে এবং প্রত্যেককে কিন্তু তল্লাশি করাতে, তাদেরকে সন্দেহ করাতে তাদেরকে কিন্তু তল্লাশি করাতে এবং একই সাথে চট্টগ্রামের যে পর্যটন কেন্দ্রগুলো আছে সেগুলোতেও কিন্তু বিশেষ অফার দেওয়া হয়েছে এবং চট্টগ্রামের যেই রেস্তোরাঁগুলো আছে সেখানেও কিন্তু আসলে বাহারি সাজে সেজেছে, তারাও কিন্তু আসলে বিশেষ অফার দিতেন আজকের এই দিনটিতে। এবং একই সাথে এখানে কিন্তু যে পয়লা বৈশাখ উদযাপিত হচ্ছে চট্টগ্রামে, এটা কিন্তু আসলে একেবারে ছোট বড় বৃদ্ধ বয়স্ক সবাই মিলে কিন্তু আসলে এই অনুষ্ঠান উদযাপন পালন করতেন। এখানে কিন্তু আসলে বয়স কোনো বিষয় নয়। সকাল থেকেই নগরের যে সমস্ত জায়গাগুলিতে আসলে পয়লা বৈশাখ উদযাপন হয়ে থাকে প্রত্যেকটা জায়গায় কিন্তু আসলে খুব আয়োজন করে কিন্তু পয়লা বৈশাখ উদযাপন করা হচ্ছে এবং প্রত্যেকেই কিন্তু আসলে খুশি এবং প্রত্যেকেই বললো আসলে এই নতুন বছরে আসলে যাতে নতুন কোনো কিছু করতে পারে সেটাই তারা প্রত্যাশা করছেন। এবং যেহেতু নতুন সরকার এসেছে, নতুন সরকারের এই প্রথম নতুন সরকার গঠনের পর এই প্রথম কিন্তু আসলে এই পয়লা বৈশাখ উদযাপন হচ্ছে এবং সবাই কিন্তু খুবই খুশি। এবং বিশেষ করে চট্টগ্রামে কিন্তু নারী পুরুষ বৃদ্ধ শিশু কিশোর সবাই কিন্তু আসলে সকাল থেকেই একেবারে এই পয়লা বৈশাখ খুব আনন্দ সহকারে উদযাপন করতেন এবং তারা প্রত্যেকেই কিন্তু আসলে খুবই আনন্দিত, যেহেতু দীর্ঘ 6 বছর পর আসলে এই পয়লা বৈশাখ খুব উদযাপন ভালো করে উদযাপিত হতে। এর আগে কিন্তু ছিল আসলে করোনা, রমজান, বিভিন্নভাবে কিন্তু আসলে ধারাবাহিকতায় কিন্তু আসলে এরকম বড় করে আয়োজন করতে পারেনি, শুধুমাত্র নামকাস্তে তখন ছিল আসলে আয়োজন। এই জন্য কিন্তু এই বছর এই আয়োজনটি বিশাল করে হচ্ছে এবং প্রত্যেকে কিন্তু খুশি। রাকা, আপনাকে ধন্যবাদ। দর্শক, পহেলা বৈশাখ উদযাপনের আরও খবর জানাতে কিশোরগঞ্জের ভৈরব থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সিদ্ধাতুল রশিদ পিয়াল। শুভ নববর্ষ পিয়াল, নতুন বছরকে কিভাবে স্বাগত জানাচ্ছে কিশোরগঞ্জবাসী, জানাবেন। শুভ নববর্ষ আপনাকেও। আমি আছি কিশোরগঞ্জের ভৈরবে, মেঘনা নদীর তীরে অবস্থিত ত্রিমুখী ব্রিজের নিচে। এখানে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বৈশাখী মেলা উদযাপিত হয়। প্রতিবারের নেই এইবারও জমজমাট ভাবে বিভিন্ন জেলার মানুষের সমাগমে, প্রায় লাখো মানুষের সমাগমে এখানে বৈশাখী মেলা উদযাপিত হচ্ছে। বাংলা নববর্ষকে কেন্দ্র করে সকাল থেকে ভৈরবে বিভিন্ন আয়োজন চলমান। দিনের শুরুতে আমাদের ভৈরবের যিনি মন্ত্রী মহোদয় আছেন, মাননীয় প্রতিমন্ত্রী পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী যিনি আছেন শরীফুল আলম, উনি রেলের মাধ্যমে আজকের এই দিনটি শুরু করেন এবং এখন মেলার মাঠে উনি অবস্থান করছেন। সকাল থেকে বিভিন্ন এলাকার মানুষ এখানে জড়ো হয়েছেন। আমরা দিনব্যাপী যেটা জানি যে দিনব্যাপী সারাদিনে প্রায় লক্ষাধিক মানুষের সমাগম এই মাঠে ঘটবে এবং এই নদীর পাড়টি মানুষের সমাগমে ভরপুর থাকবে। বিগত সময়ে আমরা করোনাকালে এবং রমজান মাস যেহেতু ছিল, বিগত সময়ে বৈশাখী মেলার আনন্দটা ওইভাবে উপভোগ করতে পারি নাই। গৌরববাসী এবার আবারও নববর্ষের দিনটি সুন্দরভাবে উদযাপন করছে এবং মেলা এবং বিভিন্ন আয়োজনের মাধ্যমে, উপজেলা পরিষদের বিভিন্ন আয়োজনের মাধ্যমে সকাল থেকে সারাদিন ব্যাপী এই আয়োজনে উদযাপন করবে। ধন্যবাদ। বাংলা নতুন বছরের প্রথম দিনে আজ কৃষক কার্ড পাচ্ছেন 10 জেলার 11টি উপজেলার 20,671 জন কৃষক। টাঙ্গাইল থেকে এই কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সড়ক পথে ঢাকা থেকে রওনা হয়ে কিছুক্ষণের মধ্যে তার টাঙ্গাইলে পৌঁছানোর কথা রয়েছে। প্রথমে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত করবেন তিনি। এরপর সকাল 10:30টার দিকে টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে দেশব্যাপী প্রি পাইলটিং কার্যক্রম হিসেবে কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন এবং কৃষক সমাবেশে বক্তব্য রাখবেন। পরে দুপুর 12:15টায় পৌর উদ্যানে আয়োজিত কৃষি মেলার উদ্বোধনও করবেন প্রধানমন্ত্রী। দর্শক, এ বিষয়ে আরো জানাতে টাঙ্গাইল থেকে যুক্ত হচ্ছেন মাইদুর রহমান রুবেল। রুবেল, প্রধানমন্ত্রী এখন কোথায় আছেন এবং তার এই সফর ঘিরে সাধারণ মানুষের মধ্যে কেমন উচ্ছ্বাস দেখতে পাচ্ছেন, জানাবেন আমাদের। রাকা, কৃষক কার্ড বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হবে কিছুক্ষণের মধ্যে টাঙ্গাইলে। আজ পহেলা বৈশাখ উপলক্ষে কৃষকদের মূলত তারা এই উপহারটি দিতে যাচ্ছেন বিএনপি সরকার নির্বাচনের আগেই প্রতিশ্রুতি দিয়েছিল যে তারা নির্বাচিত হলে কৃষকদের মাঝে কৃষক কার্ড বিতরণ করবে। সরকারের 2 মাস পূর্ণ হওয়ার আগেই কৃষকদের মাঝে এই কৃষক কার্ড
আজকে বিতরণ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তারেক রহমান টাঙ্গাইলের উদ্দেশ্যে রওনা করেছেন। এই যে মাঠটি রয়েছে শহীদ মারুফ স্টেডিয়াম, এই স্টেডিয়ামে 11টায় অনুষ্ঠান হওয়ার কথা থাকলেও হয়তো একটু এদিক সেদিক হতে পারে। তবে আমরা যতটুকু জানি দিনের কর্মসূচিতে টাঙ্গাইলে পৌঁছে প্রধানমন্ত্রী মাওলানা ভাসানীর মাজার জিয়ারত করবেন এবং মাজার জিয়ারত শেষ করে এই মাঠে কৃষকদের মাঝে কৃষক কার্ড বিতরণ করবেন। তিনি মঞ্চে আজকে 10 জেলায় 11টি উপজেলায় কৃষক কার্ড দেওয়ার কথা রয়েছে। 20,000-এরও বেশি কৃষকের মাঝে 22,000 কৃষকের মাঝে কৃষক কার্ড দেওয়া হবে এবং এইখানে এই মঞ্চে আমরা যতটুকু জেনেছি 15 জন কৃষকের হাতে প্রধানমন্ত্রী কৃষক কার্ড তুলে দেবেন এবং এই কৃষক কার্ডের মাধ্যমে বেশ কিছু সুবিধার কথা বলা হয়েছে। তারা যেটি বলা হয়েছে সরকারের পক্ষ থেকে এই কৃষক কার্ডের মাধ্যমে তারা কৃষকের বীজ, সার এবং তাদের যেসব জিনিস প্রয়োজনীয় সেটির ব্যবস্থা করা হবে। অর্থাৎ নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে ক্ষমতা গ্রহণের 2 মাস পূর্ণ হওয়ার আগে কৃষকদের হাতে কৃষক কার্ড তুলে দিয়েছে বিএনপি সরকার, তুলে দিচ্ছে। নতুন বছরের প্রথম দিনেই আজকে এটি দেওয়ার কথা এবং প্রাথমিকভাবে 10টি জেলায় 12,000 কৃষকের মাঝে বিতরণ করা হবে কৃষি কার্ড। পরবর্তীতে ধাপে ধাপে এটি সারা দেশের সকল কৃষকের কাছেই পৌঁছে দেওয়া হবে এবং আমরা যতটুকু জানি কৃষকদের এই অর্থ সহায়তা সব মিলিয়ে পাইলটিং প্রকল্পে পর্যায়ে ব্যয় করার জন্য প্রায় 8,34,00,000 টাকা বাজেট নির্ধারণ করা হয়েছে। প্রাথমিকভাবে যে 22,000 কৃষকের মাঝে কৃষি কার্ড বিতরণ করা হচ্ছে তাদের মধ্যে 20,651 জনই ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষক। ন্যায্যমূল্যে কৃষি উপকরণ, ন্যায্যমূল্যে সেচ প্রদানের সুবিধা, স্বল্পমূল্যে কৃষি যন্ত্রপাতি এবং সহজ শর্তে কৃষি ঋণ পাওয়া যাবে এই কার্ডের মাধ্যমে। এছাড়া মোবাইল ফোনে সহজে বাজারের তথ্য, আবহাওয়া পূর্বাভাস, ফসলের রোগ বালাই দমনের পরামর্শ, কৃষি বিষয়ক প্রশিক্ষণ ও কৃষি বীমা সুবিধা পাওয়া যাবে এই কৃষক কার্ডের মাধ্যমে। সেই সঙ্গে সরকারের কাছে ন্যায্যমূল্যে কৃষি পণ্য বিক্রয়ের পাশাপাশি কৃষিতে সরকারের বিভিন্ন ভর্তুকি ও প্রণোদনার অর্থ কৃষকের জন্য পাওয়া সহজ হবে বলে জানানো হয়েছে কৃষি মন্ত্রণালয়ের পক্ষ থেকে। প্রি পাইলটিং প্রকল্পে এই 10টি জেলায় 11টি উপজেলায় এবং 11টি কৃষি ব্লকে দেওয়া হবে কৃষি কার্ড এবং এই কৃষি কার্ডের জন্য যে বরাদ্দ রাখা হয়েছে সেটি আমরা যত জানতে পেরেছি এখন পর্যন্ত 8,34,00,000 টাকার মতো এই পাইলট প্রকল্পে ব্যয় হবে এবং পর্যায়ক্রমে সারা দেশে সকল কৃষকের মাঝেই কৃষি কার্ড বিতরণ করা হবে এবং যেটি বলা হচ্ছে যে কৃষকের কাছে কার্ড থাকলে সেই স্মার্ট কৃষকে পরিণত হবে এবং তার ফসলের ন্যায্য মূল্য পাবে এবং তিনি জানতে পারবেন আবহাওয়ার সকল তথ্য। এই ছিল টাঙ্গাইল থেকে কৃষি কার্ড বিতরণ উদ্বোধনী অনুষ্ঠানের শুরুর সবশেষ খবর আমার কাছে রাখা। ধন্যবাদ। কুমিল্লার দাউদকান্দিতে চাল বোঝাই ট্রাক খাদে পড়ে 7 জনের প্রাণহানি ঘটেছে। এতে আরও 6 জন আহত হয়। রাত 3টায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির হাসানপুরে এই ঘটনা ঘটেছে। বিষয়টি নিশ্চিত করেছেন দাউদকান্দি হাইওয়ে থানার ওসি ইকবাল বাহার। তবে নিহতদের পরিচয় নিশ্চিত করার কাজ চলছে। হাইওয়ে পুলিশ জানায় দিনাজপুর থেকে চট্টগ্রামগামী চাল বোঝাই একটি ট্রাকে চড়ে একদল শ্রমিক তাদের কর্মস্থলে যাচ্ছিল। ভোরে হাসানপুর এলাকায় এসে চালবাহী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে যায়। এতে চালের নিচে পড়ে ঘটনাস্থলেই 7 জনের প্রাণহানি ঘটে। আহত 6 জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় মাছ ধরায় 58 দিনের নিষেধাজ্ঞা শুরু হচ্ছে আজ মধ্যরাতে। ভারতের সঙ্গে মিল রেখে নিষেধাজ্ঞা দেওয়ায় খুশি বরগুনার পাথরঘাটা ও পটুয়াখালীর কুয়াকাটার মৎস্যজীবীরা। তবে এবারও সরকারি সহায়তার চাল না পাওয়ার আক্ষেপ তাদের। এতে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা অনেক জেলের। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। ইলিশের অভয়ারণ্যে মাছ রক্ষায় 15 এপ্রিল থেকে শুরু হচ্ছে 58 দিনের নিষেধাজ্ঞা, চলবে 11 জুন পর্যন্ত। একই সময়ে নিষিদ্ধ থাকবে ভারতেও। এতে খুশি হলেও গত বছরের মতো এবারও সহায়তার চাল না পাওয়ার অভিযোগ বরগুনার পাথরঘাটা উপজেলার জেলেদের। অবরোধের সময় জীবনযাপন পরিচালনায় শুধু চাল নয়, নগদ অর্থও চান এই অঞ্চলের জেলেরা। ভারতের সাথে মিলিয়ে দেয় আমাদের অনেক উপকার হয়েছে। আমরা এই 58 দিনকে আমরা স্বাগত জানাই। আমাদের ইচ্ছা যে কোনো ট্রলার সাগরে যাবে না। চালের সাথে যদি কিছু টাকা দেওয়া হইতো তাহলে জেলেরা খাইয়ে পড়ে বাঁচতে পারতো। 2 মাস বই থাকলে 2 মাসে সংসার নিম্নত 50,000 টাকা বা 30,000 টাকা দেওয়া লাগবে, বাহি খাওয়া লাগবে। সংসারটা কত কষ্টে যাইতেছে,
এর সাথে কোনো সাহায্য কিছু নাই কারণ। এদিকে গত 4 মাস সমুদ্রে জেলিফিশের আধিক্য ও জ্বালানি তেলের সংকটে আশানুরূপ মাছ মেলেনি বলে অভিযোগ পটুয়াখালীর কুয়াকাটার জেলেদের। সাগরে 2 মাস ধরে কোনো মাছ আমরা পাই না, এখন আমাদের সংসার লইয়ে তো আমরা খুব অভাবে আছি। সরকার যেই চাউলটা দেয় এই চাউলে আমাদের হয় না, আমাদের তো সংসার নিয়ে খুব কষ্ট হয়। মৎস্য বিভাগ বলছে জেলেদের বিষয়ে সিদ্ধান্ত না আসলেও কঠোরভাবে পালিত হবে অবরোধ। মাইলিশ সংরক্ষণ, জাটকা সংরক্ষণ, অবৈধ মাছ না ধরা, তার পরবর্তীতে 58 দিন সমুদ্রে যে কোনো প্রকারের মাছ ধরা নিষেধ থাকে। প্রণোদনার যে বিষয়টা সেটা সরকারের কাছে যদি তাদের সংগঠন থেকে তাদের পক্ষ থেকে আবেদন জানানো হয় তাহলে অবশ্যই এই সরকার সাধারণ জনগণের জীবনমান উন্নয়নের জন্য পদক্ষেপ গ্রহণ করবে। নিষেধাজ্ঞা বাস্তবায়নের পাশাপাশি সরকারকে জেলেদের জন্য সাহায্যের পরিমাণ বাড়ানোর তাগিদ সংশ্লিষ্টদের। আব্দুল হামিদ, RTV। মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগর চা বাগান এলাকায় টানা 18 দিন ধরে বন্ধ রয়েছে ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতালের চিকিৎসা সেবা। গত 27 মার্চ এক স্কুল ছাত্রের মৃত্যুকে কেন্দ্র করে হামলা ও ভাঙচুরের ঘটনার পর থেকেই স্থবির হয়ে আছে হাসপাতালের কার্যক্রম। এতে চরম ভোগান্তিতে পড়েছেন 15টি চা বাগানের লক্ষাধিক মানুষ। মৌলভীবাজার থেকে চৌধুরী ভাস্কর হোমের তথ্যচিত্রে জানাচ্ছেন লিওন আজাদ। এ চিত্র মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরের ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতালের। চারিদিকে শুনশান নীরবতা, প্রতিটি কক্ষ তালাবদ্ধ, নেই কোনো রোগী বা চিকিৎসকের উপস্থিতি। অথচ এখানে ছিলেন সার্বক্ষণিক চিকিৎসক, ছিল অপারেশন থিয়েটার ও বিভিন্ন পরীক্ষার সুবিধা। সম্প্রতি এক স্কুল ছাত্রীর মৃত্যু ঘিরে হামলা ও ভাঙচুর চালানো হয় হাসপাতালটিতে। এরপর থেকেই বন্ধ রয়েছে কার্যক্রম। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন চা শ্রমিকরা। পয়সা যা পায় আমরা তো চলতে হবে, বাঁচতে হবে, পয়সা দিয়ে খাইতেও হবে। চিকিৎসাটা বড় জিনিস, ওইটাই আমরা চাই। দয়া করে আপনারা বেশি দেরি না করে আমাদের মেডিকেল কোন তাড়াতাড়ি চিকিৎসার অভাবে শ্রমিকের মৃত্যুর কথা জানিয়ে দ্রুত হাসপাতালটি চালুর দাবি জানিয়েছেন শ্রমিক নেতারা। হাজার হাজার শ্রমিকদেরকে জিম্মি করে বা তাদের চিকিৎসা সেবা থেকে বঞ্চিত করে যেন কোনো কিছু অর্জন করার কেউ চেষ্টা না করে। আমরা চাই যে এটা দ্রুত হাসপাতালটা খুলে দেওয়া হোক। মানবিক দিক বিবেচনা করে ক্যামেলিয়া হাসপাতালটা অনতিবিলম্বে চালু করেন। 2-4-5 জনের কারণে যাতে আজকে চা জনগোষ্ঠী, বিশেষ করে চা শ্রমিক, নিরীহ মানুষ, এরা যেন কষ্ট না পায়। এদিকে বাগান কর্তৃপক্ষ বলছে ফাউন্ডেশনের অধীনে পরিচালিত হওয়ায় হাসপাতালটি চালুর সিদ্ধান্ত আসবে বিদেশ থেকে। তবে উপজেলা প্রশাসন বলছে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করতে কাজ চলছে। আমরা আশা রাখি যে 2-1 দিনের ভিতরেই এখানে চিকিৎসা যে অংশটুকু হাসপাতালগুলো চালু হয়ে যাবে এবং যারা চা শ্রমিক বা অন্যান্য যারা আছে তারা সঠিকভাবে সেবা পাবে। কর্তৃপক্ষের সিদ্ধান্তহীনতা আর প্রশাসনের আশ্বাসের বেড়াজালে আটকে আছে লক্ষাধিক মানুষের চিকিৎসা। এখন প্রশ্ন একটাই, কবে খুলবে এই সেবার দুয়ার? লিওন আজাদ, RTV। IDLC পরিবর্তনের পথে বাংলাদেশ। সরকার আসন্ন জাতীয় বাজেট অধিবেশনে দীর্ঘদিনের বিতর্কিত সুবিধার সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুযোগ বাতিলের সিদ্ধান্ত নিতে যাচ্ছে। এই পদক্ষেপ সরকারি পদে থাকা ব্যক্তিদের জন্য বিশ্বের সুবিধা সীমিত করার মাধ্যমে করনীতি সংস্কারের প্রতিফলন। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, স্বচ্ছতা এবং সমান করনীতি নিশ্চিত করার প্রতিশ্রুতির অংশ এই সিদ্ধান্ত। বছরের পর বছর এই সুবিধার অপব্যবহার এবং সরকারি রাজস্বে ক্ষতি হচ্ছে। তিনি বলেন, এই বিতর্কিত সুবিধা যা দ্য মেম্বার্স অফ পার্লামেন্ট রেমুনারেশন অ্যান্ড অ্যালাউন্সেস অর্ডার 1973-এর আওতায় এমপিদের দেওয়া হয়। প্রয়োজনীয় আইনি সংশোধনের মাধ্যমে এটি বাতিল করা হবে। এবারে খেলার খবর, ফুটবল। চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল নিশ্চিতের মিশনে আলাদা ম্যাচে রাতে মাঠে নামছে বার্সেলোনা ও লিভারপুল। সেমির টিকিট নিশ্চিতে বড় জয়ের বিকল্প নেই দু দলের সামনে। মাদ্রিদের মেট্রোপলিটন স্টেডিয়ামে স্বাগতিক আতলেটিকোর বিপক্ষে নামবে বার্সা, আর অন্য ম্যাচে লিভারপুলের আনফিল্ডে আতিথ্য দেবে PSG। ম্যাচ দুটি শুরু হবে রাত 1টায়। বিস্তারিত মাহফুজুল ইসলামের রিপোর্টে।
কোয়ার্টার ফাইনালের জমজমাট হাই ভোল্টেজ ম্যাচের আগে অনেক হিসেব নিকেশ মেলাতে হচ্ছে বার্সাকে। কাগজে কলমে সেই হিসেব বা কোচের বার্তা পরিষ্কার হলেও মাঠের লড়াইয়ে তার বাস্তবায়ন ফুটবলারদের জন্য বেশ জটিল, তবে অসাধ্য নয়। প্রথম লেগে 2-0 ব্যবধানের হারে ব্যাকফুটে থাকা বার্সাকে এই ম্যাচে অ্যাটলেটিকোর মাঠ থেকে কমপক্ষে 3-2 গোলের ব্যবধানে জিততে হবে। তবে নির্ধারিত সময়ে 2-2 গোলের সমতা থাকলে অতিরিক্ত সময়ে খেলা গড়াবে, সেখানে ফলাফল না হলে ম্যাচ যাবে টাই ব্রেকারে। তবে ড্র কিংবা 1 গোলের ব্যবধানে হারলেও সেমিফাইনালে উঠে যাবে অ্যাটলেটিকো। এর আগে 2016 সালের চ্যাম্পিয়ন্স লিগে বার্সাকে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় করেছিল অ্যাটলেটিকো মাদ্রিদ। সেই ক্ষত পুষিয়ে নিতে চাইবে কাতালানরা। তবে এবার বার্সার সামনে অপেক্ষা করছে আরও কঠিন পরীক্ষা। খারাপ সময়ের মধ্য দিয়ে যাওয়া লিভারপুলও আছে বড় চাপে। পিএসজির বিপক্ষে প্রথম লেগে 2-0 ব্যবধানে হারের পর বার্সার মতোই সমীকরণ মেলাতে হবে দ্য রেডসদের। ঘরের মাঠে খেলা হলেও স্বস্তিতে নেই আর্নে স্লটের শিষ্যরা। একাদশের একাধিক ফুটবলার ইনজুরিতে হেড টু হেডে 2 দলের সবশেষ 3 দেখায় 2 জয় পিএসজির, 1টি জিতেছে দ্য রেডসরা। মাহফুজুল ইসলাম, RTV। দর্শক, সকালের সংবাদ এ পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।